আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে অষ্টপুরের বৃত্তান্ত। গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজ অন্তিম এবং চতুর্থ পর্ব। প্রথম থেকে না শুনলে গল্পটি কিন্তু মিস করে যাবেন। শুরু করা যাক আজকের অন্তিম পর্ব। ঘন্টা পাগলা ভারী ক্ষুব্ধ হয়ে বলল, খুন করনি মানে? তুমি যে বললে নিশাপতি, না হয়তো উমেশ, গিরিন সামন্ত কিংবা ধনপতি, কাকে যেন মেরেছ? প্রাণপতি একটা পেল্লায় ধমক দিয়ে বললেন, চুপ! ঘন্টা ধমকের শব্দে আঁতকে উঠল। প্রাণপতি বললেন, এদের প্রত্যেকের সঙ্গেই একটু আগে আমার বাজারে দেখা হয়েছে, কিন্তু তুমি কে হে বাপু? কি চাও? দৈত্যটা হাত জোড় করে বলল, আজ্ঞা, আমার নাম ভুবন মণ্ডল। পল্টু পাকরাশির হাতে আমার ছোট ভাই খুন হয়। শুনেছি পল্টু সদরের জেল থেকে পালিয়েছে, তাকেই খুঁজতে আসা। আর খুঁজতে হবে না, আমাদের জেল হেফাজতেই সে আছে। শিগগিরই সদর থেকে ফোর্স এসে তাকে নিয়ে যাবে। একটা কথা আছে হুজুর, এই পাগলাটা বলছে আপনাদের হেফাজতে যে আছে সে নাকি পল্টু পাকরাশি নয়, অন্য লোক। আসামি নিজেও তাই বলছে, সে নাকি নবীন দাস। হুজুর যদি অনুমতি করেন তাহলে একবার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে যাই। প্রাণপতি এমন কটমট করে তাকালেন যে ভুবন মণ্ডল জড়সড় হয়ে 1 ফুটের মতো বেঁটে হয়ে গেল। প্রাণপতি ফোঁস করে রাগের একটা হালকা শ্বাস ফেলে বললেন, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু সুবিধা হবে না বাপু। আগে না হুজুর, আপনার সঙ্গে বেয়াদপি করব আমার ঘাড়ে কটা মাথা। ঘন্টা পাগলা দারোগা বাবুকে যত দেখছে ততই ধন্দে পড়ে যাচ্ছে। অনেকক্ষণ মাথাটাতে চুলকে হঠাৎ একগাল হেসে বলল, এইবার বুঝতে পেরেছি। প্রাণপতি ভ্রু কুঁচকে করাল দৃষ্টিতে তার দিকে চেয়ে বললেন, কে বুঝতে পেরেছিস? আপনি যে তিনি নন। প্রাণপতি ফুঁসে উঠে বললেন, তার মানে? প্রাণপতি খাসনবিশ বদলি হয়ে গিয়ে আপনি নতুন দারোগা বাবু এসেছেন তো? এটাই এতক্ষণ বুঝতে পারিনি মশাই, তবে কেমন যেন মনে হচ্ছিল ইনি আমাদের সেই ভালো মানুষ দারোগা বাবুটি নন। এই এতক্ষণে সব পরিষ্কার হয়ে গেল। প্রাণপতি ক্রূর দৃষ্টিতে ঘন্টার দিকে চেয়ে বললেন, কথাটা যেন মনে থাকে, আমি আর সেই আমি নই। এবার প্রাণপতি ভুবন মণ্ডলের দিকে চেয়ে বললেন, কুড়ুল বড় ভালো জিনিস নয়, কাজে লাগে অকাজেও লাগে। যে আজ্ঞে। কুড়ুলখানা দরওয়াজার কাছে জমা দিয়ে তুমি আসামিকে দেখে আসতে পারো, যাবে আর আসবে, মনে থাকে যেন। আজ প্রাণপতির বজ্রগম্ভীর গলায় থানা যেন গং গং করতে লাগলো। ভুবন মণ্ডল ততস্থ হয়ে একটা পেন নাম ঠুকে ফেলল। এরকম জবরদস্ত দারোগা সে জন্মেও দেখেনি। 5 মিনিটের মধ্যেই ঘুরে এসে ভুবন মণ্ডল বলল, হুজুর, মা মনসার দিব্যি কেটে বলতে পারি, এই লোক কস্মিন কালেও পল্টু পাকরাশি নয়। চেহারার মিল আছে বটে, কিন্তু পল্টু পাকরাশির চোখ দেখলে সাপ পর্যন্ত পথ ছেড়ে দেয়। কিন্তু প্রমাণ? মাথা নেড়ে ভুবন মণ্ডল বলল, প্রমাণ নেই হুজুর, তবে একে ফাঁসি দিলে বড় অধর্ম হবে। চিন্তিত প্রাণপতি গম্ভীরভাবে শুধু বললেন, ঘণ্টাখানেক বাদে তার বাড়ি থেকে খবর এলো তার মেয়ে 8 বছরের মধুচন্দা
স্কুল থেকে বাড়ি ফেরেনি, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। প্রাণপতির স্ত্রী বিজু অজ্ঞান হয়ে পড়ে আছে। হন্তদন্ত হয়ে বাড়ি এসে তিনি দেখলেন পাড়া প্রতিবেশীদের ভিড়ে বাড়ি গিজগিজ করছে। ভিড়ের ভিতর থেকে একজন এগিয়ে এসে একটা ভাঁজ করা কাগজ প্রাণপতিকে দিয়ে বলল, এটা বৌদির মুঠোয় ধরা ছিল। এক্সারসাইজ বুক থেকে ছেঁড়া পাতায় বিচ্ছিরি হাতের লেখায় একখানা চিঠি। তাতে লেখা, মাননীয় মহাশয়, নিতান্ত অবারক হইয়া আপনার কন্যাকে অপহরণ করিতে হইল। আমাদের শর্ত হইল আজ রাত 12টায় আপনি আপনার থানার 13 নম্বর আসামি পল্টু ওরফে মৃগেন পাকরাশিকে মুক্তি দেবেন, অন্যথায় আপনার কন্যার ভালো মন্দের দায়িত্ব আমরা লইতে পারিব না। আমাদের প্রস্তাবে আপনি সম্মত হইলে আপনার সামনের বারান্দায় একটা লাল গামছা বা কাপড় টাঙাইয়া দিবেন। প্রাণপতির আজ কি হয়েছে তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না। মাথাটা বেশ কাজ করছে, এ যেন ঠিক তিনি নন, অন্য কেউ। তিনি চট করে একখানা লাল রঙের গামছা বাইরের বারান্দায় টাঙিয়ে দিয়ে সকলের দিকে চেয়ে বললেন, একটা লম্বা পানা টাক মাথার লোক, কটা চোখ, গায়ে একটা আলখাল্লার মতো পোশাক, তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করা খুব জরুরি। এই কাণ্ডর মূলে সেই লোকটার হাত আছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। খোঁচা খোঁচা দাড়ি, ঝুলঝুলে চোখ, রোগা চেহারা, লুঙ্গি আর কামিজ পরা একটা লোক এগিয়ে এসে বলল, তাঁকে খুঁজছেন কেন বড়বাবু? সেই যত নষ্টের গোড়া। উদ্ভব ঘটিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল, আগে তাকে কি কেউ খুঁজে পাবে হুজুর? তার মানে তুমি কি তাকে চেনো? উদ্ভব মাথা চুলকে বলে, যার কথা বলছেন তার সঙ্গে একজনেরই মিল আছে হুজুর, তিনি বড় ভালো লোক। কিন্তু লোকটা কোথায়? তাকে ধরে আনো। হরেন চাটুর্যের মা মৃদুভাষিনী দেবী এগিয়ে এসে বললেন, ও বাবা প্রাণপতি, তুমি কাকে খুঁজছো বলো তো? সে একজন কটা চোখের ঢেঙা লোক মাসিমা, মাথা জোড়া টাক, ফর্সা রং আর গায়ে আলখাল্লা গোছের পোশাক। সে কি করেছো বাবা? এই তো গতকালই সকালবেলা এসে আমাদের ফটকের বাইরে দাঁড়িয়ে আমার ওপর নজর রাখছিল। মৃদুভাষিনী মাথা নেড়ে বললেন, তাকে খোঁজবার আর দরকার নেই বাবা, সে নিজেই তোমাকে ঠিক খুঁজে নেবে, ভেবো না। খুঁজলেও তাকে অত সহজে পাওয়া যাবে না। আপনিও কি তাকে চেনেন মাসিমা? চিনি বাবা, আমি চিনি। ওই উদ্ভব হতভাগা চেনে, তুমিও চিনতে পারবে। তবে এমনিতে চেনা খুব মুশকিল, দেখা পাওয়া আরও মুশকিল। এ যে হেঁয়ালি হয়ে যাচ্ছে মাসিমা। মৃদুভাষিনী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হেঁয়ালি মনে হয় বাবা, এই যুগে কি আর ওসব কেউ বিশ্বাস করে? দুদিন হলো অবনী হোসেনের স্নান খাওয়া নেই। না না, কথাটা ভুল হলো, স্নান আছে, খাওয়া নেই। দুশ্চিন্তায়, দুর্ভাবনায় মাথাটা মাঝে মাঝে বড্ড গরম হয়ে যাচ্ছে বলে এই শরতের শুরুতে অষ্টপুরে একটু একটু ঠান্ডা পড়ে যাওয়া সত্ত্বেও অবনী দিনে 5 থেকে 7 বার ঠান্ডা জলে চান করেছে। কিন্তু খেতে বসলেই মনে হয় তার পাকস্থলিতে হরতাল চলছে, কণ্ঠনালীতে চলছে পথ অবরোধ। তেরালো মাছের তালিয়া, মুরগির মোগলাই, মুড়ো দিয়ে সোনামুগের ডাল, মুড়ি ঘণ্ট, বিরিয়ানি বা পায়েস সব গলা পর্যন্ত গাড়ি ঘুরিয়ে চলে আসছে। তাঁর অরুচি দেখে শাশুড়ি আর্তনাদ করছেন, শ্বশুর দুশ্চিন্তায় ছাদে পায়চারি করছেন, তার স্ত্রী তার কোষ্ঠ পরিষ্কারের ওষুধ গেলাচ্ছে। কিন্তু অবনী একমাত্র জানে তার অরুচি কেন, কিন্তু কারণটা লজ্জায় কাউকে বলতেও পারছে না সে। নতুন জামাইকে যদি সবাই ভীতু ভাবে তাহলে বড় লজ্জার কথা। এই তো মাত্র 3 দিন আগে সে অত বড় একটা বীরত্বের কাজ করেছে, সুখ্যাতিও হয়েছে মেলাই। সেই বেলুনটা চুপসে গেলে সে কি আর কোনোদিন শ্বশুরবাড়ির গায়ে মুখ দেখাতে পারবে? কিন্তু প্রাণের মায়া বড় মায়া। কদিন আগেও অষ্টপুরকে তার বড় ভালো লাগতো, এখন মনে হচ্ছে অষ্টপুরী যত নষ্টের গোড়া। নিতান্ত আহাম্মক ছাড়া
অষ্টপুরে কেউ মরতে বিয়ে করতে আসে? বরং কেষ্টপুরে বিয়ে করলেই ভালো হতো। অবনী রাতে চোখ বুজলেই দেখতে পায় অষ্টপুরের গুন্ডা বদমাশরা তাকে ঘিরে ডান্ডা পেটা করছে, রড দিয়ে হাত পা ভাঙছে, চপার দিয়ে কোপাচ্ছে, দা দিয়ে টুকরো টুকরো করছে। সে আরও দেখতে পায় তার বউ সজল চোখে তাকে বিদায় জানাচ্ছে আর বলছে, যেতে নাহি দিব। তারপরে অষ্টপুরের শ্মশানে আর ভাবতে পারে না অবনী। মাথা ঠান্ডা করতে মাঝরাতে উঠেও চান করতে হয় তাকে। নিশুত রাতে জেগেই ছিল অবনী। দুদিন হলেও ঘুমের সঙ্গে তার মুখ দেখা দেখি বন্ধ। শুনশান মধ্যরাতে উঠে বসে তার মনে হলো, অষ্টপুরের গুন্ডা বদমাশদের কি রাতের ঘুম বা বিশ্রাম বলে কিছু নেই? নিশ্চয়ই আছে। সুতরাং এই সময় যদি কালো পোশাকে মুখে একটা কিছু ঢাকা চাপা দিয়ে সে বেরিয়ে পড়ে তাহলে কেমন হয়? রিস্ক হয়তো একটু আছে, কিন্তু ওখানে বসে থেকে মৃত্যুর প্রহর গোনার চেয়ে এটুকু বিপদের ঝুঁকি নেওয়াই উচিত। অবনী সিদ্ধান্ত নিতে দেরি করল না। মালপত্র আছে, থাক। সকালে উঠে তাকে খুঁজে না পেলে শ্বশুরবাড়ির লোক এবং তার বউ দুশ্চিন্তা করবে সন্দেহ নেই। হয়তো ভাববে সন্ন্যাসী হয়ে গিয়েছে, হয়তো ভাববে অপহরণ, কিন্তু সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার। প্রাণ আগে না লৌকিকতা আগে? কালো না হলেও কালচে রঙের প্যান্ট শার্ট পরে নিল অবনী, একটা মাফলার দিয়ে মুখ ঢেকে নিল। তারপর চুপি সারে দোতলা থেকে নেমে কম্পিত বক্ষে ঠাকুর দেবতাকে স্মরণ করতে করতে বেরিয়ে পড়ল। বারান্দায় শ্বশুরমশাইয়ের কয়েক গাছা লাঠি একটা স্ট্যান্ডে রাখা ছিল, তা থেকে একটা বেশ মজবুত লাঠিও সঙ্গে নিল সে। বিপদে পড়লে খানিকটা কাজে দেবে। বাইরে নিকষী অন্ধকার। অবনী নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়ল। অন্ধকার হলেও রাস্তার একটা আন্দাজ আছে অবনীর। বাঁ হাতে খানিকটা হেঁটে ডান ধারে মোড় ফিরে গির্জা পর্যন্ত গেলেই বাঁ ধারে নীলকুঠির জঙ্গল। ফস্টার সাহেবের বাড়ির ধার ঘেঁষেই গাঁয়ের বাইরে যাওয়ার রাস্তা। নিরিবিলি রাস্তা, লোকজনের যাতায়াত বিশেষ নেই ওদিকে। মাইল দুই পথ মেরে দিলেই কুঁকড়োহাটি। তারপর আর পায় কে অবনীকে? বগল বাজিয়ে বাড়ি ফিরে যেতে পারবে সে। এই পথটুকুই যা দুশ্চিন্তার। অন্ধকার বলে পা চালিয়ে চলবার উপায় নেই। মোড় বরাবর যেতেই অনেকটা সময় লেগে গেল। তারপরও ঘাপটি মেরে থাকতে হলো কিছুক্ষণ। রাত পাহারায় চৌকিদারেরা হুইসেল বাজিয়ে ডান ধার থেকে বাঁ ধারে গেল। রাস্তা ফাঁকা বুঝে সাবধানে মোড় পেরিয়ে ডান দিকের রাস্তা ধরল অবনী। ভারী বিনয়ী গলায় পাশ থেকেই কে যেন বলে উঠল, জামাইবাবু কি মর্নিং ওয়াকে বেরোলেন নাকি? মেরুদণ্ড বেয়ে যেন একটা সাপ নেমে গেল অবনীর। হাত পা ঠান্ডা, শরীর কাঠ। তোতলাতে তোতলাতে কোনো ক্রমে বলল, না, এই একটু। বড্ড হুটোপাটি করে বেরিয়ে পড়েছেন মশাই। এই তো থানার ঘড়িতে মোটে রাত 2টো বাজল। এই সময় সব চোর ছ্যাঁচোড়া বেরোয়। এই তো দেখে এলুম গড়ান সাধুকা পালপাড়ার গৌরহরিবাবুর ঘরের গ্রিল কাটছে। পবন সাউ চৌপথির কাছে পাইবে গিরিধারী বাবুর দোতলায় উঠছে। বিপিন দাসকে তো দেখলাম সুখেন গোসাইয়ের বাড়ি থেকে এক কাঁড়ি বাসনকোসন আর এক গাদা জামা কাপড় নিয়ে পিছনে জানলা গলে বেরিয়ে এলো। নিতাই মোদক বাজারের মহাজনের গুদমে এই বড় শীত কেটে ফেলেছে। গলাটা চিনতে পেরে একটু ধাতস্থ হলো অবনী। ভয়ের তেমন কিছু নেই, এ হলো ঘন্টা পাগলা। একটা নিশ্চিন্দির নিঃশ্বাস ফেলে সে বলল, তা তুমি ঘুমোওনি? ঘন্টা অবাক হয়ে বলল, আমি ঘুমোবো কি মশাই? আমার কি ঘুমোলে চলে? এই গোটা অষ্টপুর তাহলে দেখাশোনা করবে কে? আমি ছাড়া কার আর এক তো গরজ আছে বলুন তো? সব কিছু তো আমাকেই দেখে শুনে রাখতে হয়। তা অবশ্য বটে। এই গোটা অষ্টপুরের সব খবর আমার নখদর্পণে। কোন গাছের কটা পাতা খসলো, কটা গজালো, নন্দবাবুর গরুটা যে বাছুর বিয়েলো সেটা এঁড়ে না বক না, সচিপিসির বাঁ হাঁটুতে বাত না ডান হাঁটুতে, পোস্ত খেলে যে 5 কড়ির পেটে ব্যথা হয়, এসব খবর আর কে দেবে আপনাকে বলুন তো? তাই তো হে, এইসব গুরুতর খবর তো আমার জানা ছিল না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘন্টা বলল,
হ্যাঁ, তবু অবিচারটা দেখুন, অষ্টপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু আমিই টের পেলুম না। কি ঘটনা বলতো? প্রাণপতি দারোগার জায়গায় যে নতুন দারোগা এসেছে জামাইবাবু। তাই নাকি? কেমন নরম সরম ভোলা ভালা দারোগাটা ছিল আমাদের, তার বদলে এসেছে এক বদরাগী মারমুখ দারোগা। কটমট করে তাকায়, দাঁত কড়মড় করে কথা কয়, গাঁ গাঁ করে চেঁচায়। তাহলে তো ভয়ের কথা। আগে খুবই ভয়ের কথা। তবে কিনা অষ্টপুরে ভয়ভীতির অনেক জিনিস আছে, কিন্তু ভয় পেলে কি আমার চলে বলুন? তাহলে অষ্টপুরে দেখাশোনা করতে পারতুম কি? সে তো ঠিকই। তো জামাইবাবু, একটা কথা বলবো? বলে ফেলো। আপনি কেন লাঠি হাতে নিশুতি রাতে বেরিয়ে পড়েছেন তা কিন্তু আমি জানি। অবনী একটু ঘাবড়ে গিয়ে বলল, কি বলো তো? আপনি চোর ডাকাত ধরতে বেরিয়েছেন তাই না? অষ্টপুরে সবাই বলে আচার্যবাবুর ছোট জামাইটা খুব বাহাদুর আছে। অবনী আঁতকে উঠে বলে, ওরে বাবা, না হে বাপু, আমি মোটেই চোর ডাকাত ধরতে বেরোইনি। ও কথা শোনাও পাপ। আমি বাপু একটু হাওয়া খেতেই বেরিয়েছি। আপনার সঙ্গে আমার খুব মিল। আমারও ভয়ডর নেই কি না? না হে বাপু ঘণ্টা, আমার মোটেই তোমার মতো সাহস নেই। কি যে বলেন জামাইবাবু, সবাই জানে আপনি অষ্টপুরের সব গুন্ডা বদমাসদের একদিন ঠান্ডা করে দেবেন। ওরে বাপরে, ও কথা বলতে নেই হে ঘণ্টা। অষ্টপুর খুব ভালো জায়গা, এখানে মোটেই গুন্ডা বদমাস নেই। আমি বরং এগিয়ে যাই, একটু তাড়া আছে হে। ঘণ্টা পিছন থেকে চেঁচিয়ে বলে, আপনি কিছু ভাববেন না জামাইবাবু, আমি আপনাকে অষ্টপুরের সব কটা চোর ডাকাত গুন্ডা আর বদমাসকে চিনিয়ে দেব। অবনী দুহাতে কান চাপা দিয়ে একরকম দৌড়তে লাগলো। অষ্টপুরের আর তিলার্ধ থাকা চলবে না, সামনে বড়ই বিপদ। কি খুবক্ষণে যে ঘণ্টার সঙ্গে দেখা হয়েছিল। কোনো কয়দিন না ছাড়া পেতে ভালো লাগে, বিশেষ করে ফাঁসির আসামির। কিন্তু রাত 12টার একটু আগে যখন প্রাণপতি পল্টু পাকরাশি ওরফে নবীন দাসের লকাপে কি উঁকি দিলেন, তখন নবীন ভয় ঠকঠক করে কাঁপছে। প্রাণপতি গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, কি খবর হে পল্টু? ছেলেটা তাঁর দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বড়বাবু, আমাকে বাঁচান। পল্টু পাকরাশি, চণ্ডী আর বগা তিনজন আমাকে খুন করতে এসেছে। একটু আগেই আমার আত্মীয় বলে পরিচয় দিয়ে এসে দেখে গিয়েছে আমায়। পল্টু পাকরাশি? সে তো তুমিই হে। না বড়বাবু, আমি তো নকল পল্টু, আমি আসল পল্টুর কথা বলছি। তুমি আসল নও? আগে না বড়বাবু, আমি মাধবগঞ্জের নবীন দাস, সবাই জানে। বগা আর চণ্ডীকে? তারা নগেন পাকরাশির লোক। তারা তোমাকে মারতে চায় কেন? মাথা নেড়ে নবীন বলে, তা জানি না। পল্টুর চোখ দেখে আমি বড় ভয় পেয়েছি বড়বাবু। আমার বড় শীত করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রাণপতি গম্ভীর হয়ে বললেন, বুঝলুম, কিন্তু পল্টুর হাত থেকে বাঁচলেও ফাঁসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে যে। নবীন হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কাঁদলে কি বাঁচতে পারবে? গারদের চাবিটা খুলে প্রাণপতি বললেন, উঠে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। কম্বল মুড়ি দিয়েই উঠে এলো নবীন। তাকে মুখোমুখি চেয়ারে বসিয়ে প্রাণপতি বললেন, ওই তিনজনের মধ্যে একজন কি খুব লম্বা, রোগাপানা, মাথায় টাক, চোখ দুটো কটা আর গায়ে আলখাল্লার মতো পোশাক? নবীন অবাক হয়ে বলল, না তো। ভালো করে ভেবে বলো। আগে না, ওদের মধ্যে ওরকম লোক কেউ নেই। নবীন একটু ভেবে বলল, চিনি না, তবে সেদিন ওরকম চেহারার একজনকে গির্জা ঝাঁট দিতে দেখেছিলাম। গির্জা?
হ্যাঁ, শীতল সাহেবের গির্জা। ওই গির্জা বহুকাল ব্যবহার করা হয় না, পুরনো ঝুরঝুরে হয়ে গিয়েছে বলে বন্ধ রয়েছে। বিপজ্জনক বাড়ি, যে কোনো দিন ভেঙে পড়তে পারে। ওই গির্জায় কে ঝাঁট দিতে আসবে? নবীন মাথা নেড়ে বলে, আমি অত শত জানি না। গির্জার দরজাটা একটু ফাঁক করেছিলাম, তখন দেখি ঠিক ওই রকম চেহারার একজন লোক খুব যত্ন করে ডান্ডি লাগানো বুরুশ দিয়ে ধুলো ময়লা সাফ করছে। খুবই অবাক হওয়ার মতো ব্যাপার। এরকম ঘটার কথা নয়। ওই গির্জায় কেউ থাকে না। তবে পুরনো গির্জা ভেঙে আবার নতুন করে গির্জা তৈরির তোড়জোড় চলছে। তুমি ভুল দেখনি তো? কি জানি বড়বাবু, ভুলও দেখতে পারি। তখন ভয়ে দুশ্চিন্তায় মাথার কি ঠিকঠাক ছিল? মুশকিল হলো এই গাঁয়ে আরও দুজন মানুষও লোকটাকে দেখেছে। লোকটা কে হতে পারে তাই ভাবছি। এখন তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো। আগে বলুন। আজ তোমাকে ঠিক রাত 12টায় আমি ছেড়ে দেব। ছেড়ে দেবেন? বাপরে, তাহলে যে ওরা আমাকে জানে মেরে দেবে বড়বাবু। হোঁচট খেয়ে গদাম করে একটা আচার খাওয়ার পর সম্বিত ফিরে পেল অবনী। এই ঘুরঘুরটি অন্ধকারে অচেনা জায়গায় দৌড়ানো তার ঠিক হয়নি। পড়ে গিয়ে হাঁটু জ্বালা করছে, হাতের তেলও ছড়ে গিয়েছে এবং মাথাটাও ঝিমঝিম করছে। সে লাঠিটা কুড়িয়ে নিয়ে একটু কষ্ট করেই উঠে দাঁড়ালো। যত তাড়াতাড়ি সম্ভব এই বিপজ্জনক অষ্টপুর ছেড়ে তার না পালালেই নয়। কিন্তু দৌড় দিতে গিয়ে এবং আছাড় খেয়ে পড়ে তার মাথা গুলিয়ে গিয়েছে। কোন দিকে যাবে তা বুঝতে পারছে না। পিছনে কারো পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কি? একটু কান পেতে শোনবার চেষ্টা করলো অবনী। হ্যাঁ, পায়ের শব্দই বটে। একজন নয়, অন্তত 3-4 জনের। অবনীর আর দাঁড়ানোর সাহস হলো না। সে ফের ছুটবার একটা মরিয়া চেষ্টা করল এবং টের পেল সে একটা জংলা জায়গায় ঢুকে পড়েছে। জঙ্গল একরকম মন্দ নয়, তাতে খানিক আড়াল হবে, কিন্তু জায়গাটায় খানাখন্দ আছে। 2-3 বার ছোট ছোট গর্তে পা পড়ে গেল। একটু ঘন গাছপালার আবডাল পেয়ে দাঁড়ালো অবনী। পিছনে যারা আসছিল তারা আরও কাছে এসে পড়েছে। তাদের হাতে টর্চ জ্বলছে এবং নিভছে। কাছাকাছি আসবার পর অবনী দেখল 3টে লোক একজন লোককে ধরে টানতে টানতে নিয়ে আসছে। দৃশ্যটা ভারী অস্বস্তিকর। স্পষ্টই বোঝা যাচ্ছে লোক 3টের মতলব ভালো নয়। সেটা আরও ভালো করে বোঝা গেল টর্চের আলোয় একজনের হাতে একটা ছোরা ঝিকিয়ে উঠবার পর। না, অষ্টপুর জায়গাটা সত্যিই যাচ্ছে তাই। ভদ্রলোকের বাসবাসের যোগ্য নয়। শ্বশুরবাড়ির সঙ্গে আর সম্পর্কটা রাখা ঠিক হবে না। সেটাই ভাবতে লাগো অবনী। লোকগুলো মাত্র কয়েক হাত দূর দিয়ে ডান ধারে চলে যাচ্ছিল। অবনী শুনতে পেল কে যেন কাতর স্বরে বলছে, আমাকে ছেড়ে দাও তোমরা, আমার তো ফাঁসিই হবে। জবাবে কে যেন বলল, ফাঁসির আগে যে অনেক কথা ফাঁস হয়ে যাবে বাবা। টর্চের আলোয় ছেলেটার মুখটাও এক ঝলক দেখতে পেল অবনী। সর্বনাশ, এ তো সেই পল্টু পাকড়াশি। অবনীর বীরত্বে যে হাঁটুরে মার খেয়ে ধরা পড়েছিল। না, আর এক মুহূর্তও অষ্টপুরে নয়। জীবনে সে আর কোনো বীরত্বের কাজও করতে যাবে না। আর অষ্টপুরের গুন্ডারা যত দিন না তাকে ভুলে যায় তত দিন অবনী অষ্টপুরে আসবেও না। গুন্ডাগুলো যেদিকে গেল তার উল্টো বাগে পড়ি কি মরি করে ছুটতে লাগলো অবনী। থানা থেকে বেরিয়ে নিজের গাঁয়েই ফিরে যাওয়ার কথা ভেবেছিল ভুবন, কিন্তু পল্টু পাকড়াশি যে ধরা পড়েনি এই চিন্তাটাও বড় উচাটন করছিল তাকে। আজকের দিনটা ভালো নয়। প্রাতঃকালেই মা মনসার জীবটাকে মরতে হলো। কি হয় কে জানে। উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে ভুবন একটা নিরিবিলি জায়গায় পুরনো শ্যাওলা ধরা গির্জা দেখতে পেয়ে দাঁড়ালো। জরাজীর্ণ অবস্থা বটে, কিন্তু নোংরা নয়। সে পায়ে পায়ে গিয়ে সামনের ছোট্ট চাতালটায় বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজল। মেজাজটা ভালো নেই ভুবনের। সকালে যে স্বপ্নটা দেখল তারও মাথামুন্ডু বুঝতে পারেনি সে। স্বপ্ন বড় একটা দেখে না ভুবন। সারাদিন ক্ষেত খামারে অসুরের মতো খেটে পিটে এসে
এক থালা ভাত মেরে দিয়ে মোষের মতো ঘুমোয়। বহুদিন পর আজ স্বপ্ন দেখল। লম্বা একটা টেকো লোক কী সব ভালো ভালো কথা বলছিল যেন। কিন্তু ভালো কথা দিয়ে কি জীবন চলে? কিন্তু তার সন্দেহ হচ্ছে স্বপ্নটার সঙ্গে বাস্তব ঘটনার কিছু যোগাযোগও থাকতে পারে। তবে বড্ড গোলমেলে ব্যাপার। পল্টুর বদলে অন্য একটা লোককে ধরে আটকে রাখা কেন হয়েছে তাও সে বুঝতে পারছে না। পল্টু কি তাহলে পালিয়েছে? ভুবন জানে তার বুদ্ধিশুদ্ধি নেই। সে একজন বোকা চাষা মাত্র। ভাবনা চিন্তা তার আসে না। সেই অনভ্যাসের কাজটা করতে গিয়েই তার মাথাটাই গুলিয়ে যাচ্ছে। মিঠে হাওয়া দিচ্ছিল খুব, চারিদিকে গাছগাছালির ঝিরঝিরি হাওয়া। শরীরের ধকলটাও গিয়েছে মন্দ নয়। ভুবন ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে তাকে খুব ঠাহর করে দেখছে। মুখে দাড়ি গোপ আছে, রোগা পানা, পরনে লুঙ্গি আর কামিজ। তাকে চোখ চাইতে দেখে বলল, নতুন লোক দেখছি। হ্যাঁ। ভুবন একটা হাই তুলে শুধু বলল, অষ্টপুরের গাঁয়ের বাইরের মানুষের আনাগোনা বিশেষ নেই। গতকাল থেকে দেখছি খুব বাইরের লোক এসে ঢুকে পড়েছে। ভুবন বলে, কেন, বাইরের লোক এলে কী হয়? লোকটা সিঁড়ির একটা ধাপে বসে কাদের গামছা দিয়ে মুখের ঘাম মুছে বলল, ভালোটা কি হচ্ছে বলো? এই তো আজ সকালে দারোগাবাবুর মেয়েটা চুরি হয়ে গেল। ভুবন শটান হয়ে বসে বলল, অ্যাঁ? তবেই বোঝো বাইরের লোকের আনাগোনা হচ্ছে কেন। কে চুরি করলো? সে কি আর তার নাম ধাম ঠিকানা রেখে গিয়েছে বাপু? ভুবন খুব চিন্তিত মুখে বলল, তোমার কোথা থেকে আগমন হচ্ছে? তা দূর আছে। মতলব কি? একজনের খোঁজ করতে আসা। তার নাম পল্টু পাকরাশি। ও বাবা, সে তো শাহেনশা লোক। তার দেখা পেলে? মাথা নেড়ে ভুবন বলল, না, থানায় যে আটকে আছে সে পল্টু নয়। পল্টু কাছে পিঠে থাকলে পাপের গন্ধ পাওয়া যায়। গন্ধটা কি পাচ্ছ? মনে হয় পাচ্ছি। তাহলে চলো, কাছেই আমার কুঁড়ে। পান্তা চলে তো? পান্তা খেয়েই তো এতটি বড় হলুম গো। তাহলে চলো। বিশুগায় নিজের চোখে বিশ্বাস করবে কিনা ভেবে পাচ্ছিল না। পাখা খবর পেয়েই এসেছে যে পল্টু পাকরাশি অষ্টপুর থানায় ধরা পড়ে আটক রয়েছে। সদর থেকে পুলিশ ফোর্স আসছে তাকে নিয়ে যেতে। তবু সন্দেহের শেষ রাখতে নেই বলে সে অষ্টপুরে এসে তার খাতক মহাদেব সরকারের গদিতে উঠেছে। সব শুনে মহাদেব বলল, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাদের জামাইয়ের খুনি ধরা পড়েছে, ফাঁসিতে সে ঝুলবেই। আমাদের চোখের সামনেই তো ঘটনাটা ঘটল। অবনী ঘোষালের মানি ব্যাগ চুরি করে ধরা পড়ল। তারপর সে কি হাঁটুরে মার বাবা, মরেই যাওয়ার কথা, কিন্তু মরতে মরতেও জোর বেঁচে গিয়েছে। বিশু গায়নের ধন্ধটা এখানেই। পল্টু পাকরাশি সে ভালোই চেনে। মানিব্যাগ চুরি করার মতো ছোটোখাটো কাজ করার লোক সে নয়। দরকার পড়লে গলায় ছুরি দিয়ে ছিনতাই করবে, আর হাঁটুরে মার খাওয়ার আগে অন্তত 8-10 জনকে ঘায়েল না করে ছাড়বে না। তাই তার অঙ্কটা মিলছে না, মনটা খুঁত খুঁত করছে। সুতরাং মহাদেবের সঙ্গে সে একদিন থানার লকআপে আসামিকে দেখতে গিয়েছিল। তার দেখে চক্ষু স্থির। নবীন দাসকে সে ভালোই চেনে। নবীনের বাবা মাধবগঞ্জের পীতাম্বর দাসের সঙ্গে তার একসময় দহরম মহরম ছিল। বেরিয়ে এসে সে মহাদেবকে বলল, কথাটা ফাঁস করো না, কিন্তু কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। এই ছেলেটা পল্টু পাকরাশি নয়। হ্যাঁ, তবে কে? মাধবগঞ্জের পীতাম্বর দাসের ছেলে নবীন দাস। হ্যাঁ বটে, শুনেছি ছোঁড়া নাকি নিজেই ওই নামটাই বলছে। কেউ অবশ্য বিশ্বাস করেনি। পল্টুর সঙ্গে বেচারার খুব মিল আছে, তাই ভাবছি ব্যাপারটা কি। তা ছোঁড়াটাকে জিজ্ঞেস করলেই তো হয়।
সেপাইটা তো কথা কইতে দিল না, দেখলে তো বড়বাবুর নাকি নিষেধ আছে। তাহলে কি করবে? কটা দিন থাকতে হবে এখানে। কাণ্ডটা কি হয় তা না দেখে যাচ্ছিই না। সেই ভালো, চেপে বসে থাকো। আর গতকাল সকালেই কাণ্ডটা ঘটেছে। সাইকেলটায় পাম্প করাতে বটতলা ছাড়িয়ে মদনের সাইকেলের দোকানে গিয়েছিল বিশু। নিচু হয়ে যখন হাওয়া টাইট হয়েছে কিনা দেখছিল, তখনই হঠাৎ নজরে পড়ল 3 জোড়া পা তার পিছন থেকে বাঁ দিকে ডাইনে যাচ্ছে। আর চোখে তাকাতেই বিশু থমকে গেল। একজন নগেন পাকড়াশির পোষা গুন্ডা চণ্ডীচরণ, তার সঙ্গে ভাড়াটে খুনে বগা, আর 3 নম্বর লোকটা দাড়ি গোঁফওয়ালা, চোখে রোদ চশমা আর মাথায় টুপি থাকায় চেনা যাচ্ছিল না। কিন্তু ওই হাঁটার কায়দা আর ঘাড়ের ওপর দিকে একটা কাটা দাগ দেখে পল্টুকে চিনতে তেমন অসুবিধেই হলো না তার। অবিশ্বাস্য, নিজের চোখকেই তার বিশ্বাস হচ্ছিল না। অবিকল সাপের মতোই একবার ফোঁস করল সে। মৃদুভাষিনী দেবীর একটা মুশকিল হয়েছে আজকাল। যখন আন্নিকে বসেন বা রাধা গোবিন্দ জিউর মন্দিরে যান, কিংবা যখন সন্ধেবেলা পুরনো গির্জায় যিশুর মূর্তির সামনে মোমবাতি জেলে দুখানি বাতাসা ভোগ দেন, তখনও একই দেবতাকে দেখতে পান। ইষ্ট দেবতা রাধা গোবিন্দ জিউ আর যিশু একাকার হয়ে যাওয়ায় তার মুশকিলটা হয়। একদিন চক্রবর্তী মশাইয়ের কাছে ধন্দটার কথা বলেছিলেন। চক্রবর্তী মশাই বুড়ো মানুষ, জ্ঞান বৃদ্ধ, গুড়ুক গুড়ুক তামাক খেতে খেতে দুলে দুলে খুব হাসলেন। বললেন, আমারও তো ওই গোলমাল গো ঠাকরুন, কাকে বাছি কাকে রাখি, কত রূপ ধরে ঘুরে বেড়াচ্ছেন, নীতি নব নটলীলা। পাপ হচ্ছে না তো বাবা? যিশু ভজলে পাপ হয় বুঝি? যে বলে সে আহাম্মক। তা বলে সবাইকে সমান দেখা কি উচিত হচ্ছে বাবা? যত উপরে উঠবি তত সব সমান দেখবি। ওপরে উঠবি তো নাম বেলুন। নাম মানে কি মন্তর নাকি বাবা? মৃদুভাষিনী সেই থেকে সার বুঝেছেন। ভাঙা গির্জায় একা পড়ে থাকেন যিশু বাবা। বড্ড মায়া হয় তার। আজ সন্ধ্যের মুখে একটু হিম ভাব। মৃদুভাষিনী সন্ধ্যের সময়টায় যখন গির্জায় মোম জেলে দিচ্ছেন, তখন আচমকা মনে হলো একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ যেন শুনলেন, খুশির হাসি। চমকে উঠে চারিদিকে চাইলেন। কে রে, কে লুকিয়ে আছিস? আর কোনো শব্দ নেই। মৃদুভাষিনীর অবশ্য ভয় হলো না। যিশুর মন্দিরে কি ভয়ের কিছু থাকতে পারে? তবে ভাবনা হলো, সকালে প্রাণপতির ফুটফুটে মেয়েটাকে কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। তার কোনো অমঙ্গল হলো না তো? যখন গির্জা থেকে বেরিয়ে দরজাটায় তালা দিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছেন, তখন ফের শুনতে পেলেন গির্জার ভিতর একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। না, শুধু হাসির শব্দই নয়, ছোট ছোট পায়ে গির্জার ভিতর যেন ছোটাছুটি করছে এক শিশু, কার সঙ্গে যেন খেলছে। জোর হাতে মৃদুভাষিনী বিড়বিড় করে বললেন, রক্ষে করো যিশু বাবা, রক্ষে করো। প্রাণপতি আজ নিজেকে নিজেই চিনতে পারছেন না। শুধু বুঝতে পারছেন তিনি আর আগের প্রাণপতি নেই। দার্শনিক প্রাণপতি কোথায় নিরুদ্দেশ হলো এবং কেনই বা, সেটাই লাখ টাকার প্রশ্ন। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। কে বা কারা তার ফুটফুটে মেয়েটাকে চুরি করে নিয়ে গিয়েছে। অন্য সময় বা আগের প্রাণপতি হলে তিনি শয্যা নিয়ে ফেলতেন, কান্নাকাটি করতেন এবং পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতেন। কিন্তু নতুন প্রাণপতি বিন্দুমাত্র বিচলিত হলেন না। মেয়ে স্কুলের দিদিমণিদের জেরা করলেন, মধুচন তার বন্ধুদের কাছেও খোঁজ নিলেন। জানা গেল ছুটির পর একজন সেপাইয়ের পোশাক পরা লোক এসে মধুচন্দাকে বলে, চলো খুকি, তোমার বাবা তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। তুমি কে? আমার নাম তপন দাস,
এ থানায় নতুন এসেছি। কিন্তু আমি তো রোজ একা একাই বাড়িতে ফিরি, আজ তোমার সঙ্গে যাব কেন? বড়বাবু যে নতুন মোটর বাইক কিনেছেন, সেটাতে চড়িয়ে তোমাকে থানা থেকে বাড়ি নিয়ে যাবেন বলে আমাকে পাঠালেন। মধুচন্দ্রা খুব অবাক হয়েছিল, খুশিও। বন্ধুদের কাছে বিদায় নিয়ে তপন দাসের সঙ্গে সে চলে যায়। প্রাণপতি খবর নিয়ে জানলেন তপন দাসের চেহারা বেশ গাঁট্টা গোঁট্টা, গোঁপ আছে, মাথায় ঘন চুল, হাতে লোহার বালা। গাঁয়ের লোকেরাও কেউ কেউ জানালো যে তারা খুকিকে একজন সেপাইয়ের সঙ্গে রথতলার দিকে যেতে দেখেছে, কিন্তু কিছু সন্দেহ করেনি। ঘণ্টা দুয়েক ধরে সার্চ পার্টি সারা গাঁ খুঁজে দেখল, কোথাও মেয়েটাকে পাওয়া গেল না। প্রাণপতি সারাদিন নিজেও ঘুরে ঘুরে নানা জনকে জিজ্ঞাসাবাদ করলেন, চিরকুটটাকেও ভালো করে পরীক্ষা করলেন। মেয়ে চুরি যাওয়া নিয়ে যতটা না ভাবলেন, তার চেয়ে বেশি ভাবলেন ওই লম্বা টেকো কটা চোখের লোকটাকে নিয়ে। তার দৃঢ় বিশ্বাস ওই লোকটার সঙ্গে ঘটনার যোগ আছে। দুপুরবেলা উদ্ভবকে ডেকে পাঠালেন তিনি। উদ্ভব কাঁপতে কাঁপতে এলো। প্রাণপতি বললেন, উদ্ভব, ওই ঢ্যাঙা লোকটাকে তুমি চেনো? মাথা নেড়ে উদ্ভব বলল, না হুজুর, ঠিক চিনি না। কিন্তু সকালে তোমার কথা শুনে তো মনে তা হলো না। চেনা বলতে যা বোঝায় তা নয় বড়বাবু। তাহলে? আমি রাত বিরাতে মাঝে মাঝে এখানে ওখানে শুয়ে থাকি, ঘরে শুলে আমার কেমন দম আটকে আসে। মাঝে মাঝে শীতল সাহেবের ভাঙা গির্জার সামনের জায়গাটাতেও শুই। রোজ সকালে হুজুর, গির্জার ভিতরে ঝাঁটপাটের শব্দ হয়। গির্জায় ইঁদুর আরশোলা ছাড়া আর তো কিছু থাকার কথা নয়। তাই একদিন জানলার ভাঙা সার্সি দিয়ে উঁকি মেরেছিল। কে দেখলে? আঙ্কে ওই মানুষটাকে, খুব লম্বা, মাথায় টাক, কটা চোখ, গায়ে জোব্বা মতো, ডান্ডি লাগানো বুরুজ দিয়ে ঘর ঝাঁটাচ্ছেন। এসব ভুতুড়ে গল্প বিশ্বাসযোগ্যই নয়। আঙ্কি হুজুর, আমার চোখের বা মনের ভুলও হতে পারে। ধরলাম ওরকম একজন মানুষ বা ভূত আছে, কিন্তু সে হঠাৎ কাল সকালে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিল? তা তো জানি না হুজুর, কিন্তু উনি আপনার মেয়েকে চুরি করার মতো মানুষ নন বড়বাবু। উনি ভালো লোক। প্রায় একই কথা শোনা গেল মৃদুভাষিনীর কাছেও। বললেন, বাবা প্রাণপতি, তোমার খুকি যেখানেই থাক ভালোই থাকবে, কিন্তু ওকে ছেলে ধরা বলে ভেবো না। যিশু বাবার সেবা করে তো, ওরা ওরকম নয়। আপনারা কি আমাকে পাগল করে দেবেন মাসিমা? গির্জায় ওরকম একটা লোক এলো কি করে? শেষ অবধি ভূতে বিশ্বাস করতে বলছেন? অত সব জানি না বাবা, তোমার মাথাটা এখন গরম, মাথাটা ঠান্ডা হলে ভেবো। গির্জার আনাজ কানাজ দেখা হয়েছে, সেখানে কেউ থাকে না, কেউ নেইও। ওভাবে খুঁজলে কি পাওয়া যায় বাবা? তবে কিভাবে খুঁজবো? দৌড় ধরে পড়ে থাকলে হয়তো হয়, কিন্তু তুমি সে পারবে না। মেয়ের জন্য উদ্বেগে প্রাণপতি স্ত্রী বিজয়া সারাদিন বার কয়েক অজ্ঞান হয়েছেন, খাননি কিছু, প্রবল কান্নাকাটি করছেন। তবু মনের এই অবস্থায়ও তার আলাভোলা স্বামীর পরিবর্তনটা লক্ষ্য করে একবার বললেন, আচ্ছা, তোমাকে এরকম অন্যরকম লাগছে কেন বলো তো? প্রাণপতি ভুরু কুঁচকে বললেন, কীরকম? কি জানি, বুঝতে পারছি না, কিন্তু যেন অন্য মানুষ, একদম অন্য মানুষ। প্রাণপতি এটা বুঝতে পারছিলেন যে চিঠিতে লেখা শর্ত না মানলে তার মেয়েটাকে হয়তো গুন্ডারা মেরে ফেলবে। শর্ত না মেনে সুতরাং উপায়ও নেই। কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে আসামিকে এভাবে ছাড়িয়ে নিয়ে কী লাভ, কারণ হুলিয়া জারি আছে। কাল সকালেই সদর থেকে ফোর্স আসবে এবং ওদের পালানো মুশকিল হবে। তাহলে কি ছেড়ে দিতে বলার অন্য কোনো উদ্দেশ্য আছে? রাত্রিবেলা যখন নবীনকে ছেড়ে দেবেন বলে স্থির করলেন, তখন ফটিক বলল, কাজটা কি ঠিক হবে স্যার? আমাদের চাকরি নিয়ে টানাটানি না পড়ে যায়। চাকরি ছেড়ে দেওয়ার হলে আমার যাবে, তোমাদের দোষ নেই, ভয় নেই। ফটিক একটু গোঁজ হয়ে রইল। রাত 12টায় নবীনকে লকআপ থেকে ছেড়ে দিলেন তিনি।
নবীন বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গম্ভীর হয়ে বসে রইলেন। তারপর বাইরের অন্ধকারে বেরিয়ে এলেন। সেপাইদের মধ্যে ফটিক আর বক্রেশ্বর জিজ্ঞেস করলেও, আমরা সঙ্গে যাব স্যার? না, আজ আমায় একাই যেতে হবে। কাজটা ঠিক হলো কিনা প্রাণপতি তা বুঝতে পারছিলেন না। নিশুতি রাতে তিনি একা হাঁটতে হাঁটতে গির্জাটার সামনে এসে দাঁড়ালেন। টর্চ জেলে পুরনো নোনা ধরা ভগ্নপ্রায় গির্জাটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। এই গির্জায় কি কোনো মহিমা থাকা সম্ভব? তিনি ভূত বা ভগবানে বিশ্বাসী নন, কিন্তু উদ্ভব আর মৃদুভাষিনী যা বলছেন তা ভুতুড়ে ব্যাপার। নয়তো কোনো একটা লোক খ্রিশ্চান যাজকের মতো সেজে ওদের ঘোল খাওয়াচ্ছে। দ্বিতীয়টাই সত্যি বলে মনে হয়। টর্চটা নিভিয়ে তিনি চুপচাপ অন্ধকার গির্জাটার দিকে চেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কোনো শব্দ নেই, ঘটনা নেই, কিন্তু আবহাওয়ায় তিনি একটা বিপদ সংকেত পাচ্ছেন। ঘটনার গতি ও প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে আজ রাতেই হয়তো কিছু একটা ঘটবে। কি ঘটবে সেটাই বুঝতে পারছেন না তিনি। কাছাকাছি কোনো লোক এসে দাঁড়ালে তার শরীরের তাপ হোক বা গন্ধ হোক, কিছু একটা টের পাওয়া যায়, সে যত নিঃশব্দেই আসুক না কেন। প্রাণপতিও টের পেলেন। ঘুরঘুরটি অন্ধকার বলে কিছু দেখার উপায় নেই। টর্চটা জ্বালবেন কিনা বুঝতে পারছেন না, লোকটা শত্রু না মিত্র তা জানেন না, কিন্তু তাঁর ঘাড় শক্ত হয়ে গেল এবং শরীরে রোয়া দাঁড়িয়ে যেতে লাগল। নির্ভুল টের পাচ্ছেন তাঁর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। স্বভাবসিদ্ধ আত্মরক্ষার তাগিদেই কোমরের পিস্তলটার দিকে হাত বাড়িয়েও হাতটা সরিয়ে নিলেন। কাজটা বোকামি হবে। পিস্তল বের করার আগেই লোকটা যা করার করে ফেলবে। তাই তিনি আচমকা নিচু হয়ে দ্রুত মাটিতে ঝাঁপকে শুয়ে পড়ার চেষ্টা করলেন, কিন্তু ডান্ডাটা এড়াতে পারলেন না। মাথার ডান ধারে একটা কঠিন আঘাত লাগতেই চোখে অন্ধকার দেখে লুটিয়ে পড়লেন তিনি। তাঁর পড়ে থাকা শরীরটা ডিঙিয়েই তিনজন লোক আরেকটা লোককে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গির্জার দিকে নিয়ে চলল। গির্জার দরজা খুলে চারিদিকে একটা জোরালো টর্চ ফেলে একজন বলল, মেয়েটা কোথায়? আরেকজন জবাব দিল, এখানেই আছে, আমি নিজে মেয়েটাকে ভেতরে ঢুকিয়ে তালা দিয়ে গিয়েছি, চাবি আমার কাছে। মেয়েটাকে কোথায় খুঁজে দেখ, দারোগার কিছু একটা সন্দেহ করে এখানে এসেছিল, কাজে আমাদের চটপট কাজ শেষ করে ফেলতে হবে। যে লোকটাকে ছেঁচড়ে আনা হয়েছে সে মেজের উপর উপুর হয়ে পড়ে আছে। দ্বিতীয় লোকটা বলল, সে তো বুঝলুম, কিন্তু এতটা পথ আসতে হয়েছে, একটু জিরোতে দাও। জিরোতে গেলে আগে ধরা পড়ার ভয় আছে। আহাম্মক, আচ্ছা 5 মিনিট, কিন্তু তার আগে মেয়েটাকে খুঁজে দেখ। বাচ্চা মেয়ে কোথাও গুটিসুটি মেরে ঘুমোচ্ছে বোধহয়, পরে দেখা যাবে। 5 মিনিটও কাটেনি, হঠাৎ একটা শব্দে তিনজনেরই চটকা ভাঙল এবং তারা অবাক হয়ে দেখল যিশুর মূর্তির সামনের বেদির ওপর মস্ত বড় একটা সাদা মোম কে যেন জ্বালিয়ে দিয়েছে। সেই আলোয় দেখা যাচ্ছে দুধারে ভাঙা বেঞ্চের স্তূপ আর মাঝখানে চওড়া একটা প্যাসেজ। সেই প্যাসেজটায় বেদির দিক থেকে একটা লাল রঙের বল গড়িয়ে আসছে। তার পিছনেই খিলখিল করে হাসতে হাসতে ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে দৌড়ে আসছে। চণ্ডী বলল, ওই তো দারোগার মেয়েটা। ভুরু কুঁচকে পল্টু পাকড়াশি বলল, কিন্তু মোমটা জ্বালালো কে? তা তো জানি না, ভালো করে দেখ, গির্জায় লোক ঢুকেছে নিশ্চয়ই। তিনজনই লাফিয়ে উঠল, টর্চ নিয়ে চারিদিকে খুঁজ দেখতে লাগলো। কাউকে পাওয়া গেল না। চণ্ডী অবাক হয়ে বলল, ভুতুড়ে কাণ্ড নাকি রে বাবা? মেয়েটাকে ধরে জিজ্ঞাস কর, ও নিশ্চয়ই জানে। কিন্তু মেয়েটা তাদের দিকে ভ্রুক্ষেপও না করে সারা গির্জা বলের পিছনে ছুটছে আর হাসছে, কখনো হাততালি দিয়ে এসছে। চণ্ডী তার পিছনে ছুটতে ছুটতে বলল, ও খুকি, শোনো শোনো, মোমটা কি তুমি জ্বালিয়েছ? মেয়েটা জবাব দিচ্ছে না। সামনে বলটা কেবলই গড়িয়ে যাচ্ছে। আপনা থেকেই ডাইনে গড়িয়ে যাচ্ছে, আবার বাঁয়। মেয়েটার সঙ্গে ছুটে পেরে উঠছে না হুঁতকা চণ্ডী। হাঁপসানো গপলায় বলল,
ওরে পল্টু, ওকে থামা, ধরে থামা রে। মেয়েটা প্যাসেজে ঢুকতেই পট আগলে দাঁড়ালো পল্টু। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটা দিব্যি তার হাত এড়িয়ে লহমায় পেরিয়ে গেল তাকে। বগা মেয়েটাকে দু হাতে জাপটে ধরার চেষ্টা করতে গেল, কিভাবে যে হাতের ফাঁক দিয়ে গলে গেল তা বোঝাই গেল না। মেয়েটা যেন তাদের দেখতেই পাচ্ছে না, এমনভাবে ছুটছে বলটার পিছনে, আর বলটাও দিব্যি গড়িয়ে যাচ্ছে আপনা থেকেই। চণ্ডী বলল, কি ব্যাপার বলতো, কি হচ্ছে এসব? পল্টু দাঁত কড়মড় করে বলল, মেয়েটা বহুত চালাক, ধরোকে, নয়তো বিপদ। সুতরাং তিনজনেই তিন দিক থেকে মেয়েটাকে রোখার চেষ্টা করতে লাগলো। দৌড়ে ঝাঁপিয়ে ল্যাং মেরে কোনোভাবেই তারা কিছু করে উঠতে পারছিল না। মেয়েটা খিলখিলিয়ে হাসছে আর মনের আনন্দে ছুটে বেড়াচ্ছে। কখনো যিশু বাবার বেদিতে উঠে যাচ্ছে, কখনো ভাঙা বেঞ্চের স্তূপের ওপর দিয়ে লাফিয়ে ডিঙিয়ে যাচ্ছে। হাঁপিয়ে পড়ছে না, ক্লান্তও হচ্ছে না। কিন্তু মেয়েটার পিছনে ধাওয়া করতে করতে ক্রমে ক্রমে তিনজন হাঁপিয়ে পড়ছিল। একসময় কোমরে হাত দিয়ে চণ্ডীচরণ দাঁড়িয়ে পড়ল। বগা একটা ভাঙা বেঞ্চের পা আটকে দড়াম করে পড়ল। পল্টু বুক চেপে বসে পড়ল হঠাৎ। প্রাণপতিকে দুজন লোক দুদিক থেকে তুলে ধরে বসালো। কেমন আছেন বড়বাবু? মাথাটা এখনও টনটন করছে, কিন্তু প্রাণপতি বুঝতে পাচ্ছেন ব্যথাটা অসহ্য নয়। তিনি নিজেই উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছি, কিন্তু সেই লোকগুলো কোথায় গেল? ভুবন মণ্ডল বলল, ওই গির্জায় ঢুকেছে, মনে হয় এতক্ষণে নবীন দাসকে মেরেও ফেলেছে। বিশুগায়ন বলল, লাশটাকে পল্টু পাকড়াশির লাশ বলে চালিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। ভুবন মণ্ডল মাথা নেড়ে বলল, পল্টুর কোমরে পিস্তল আছে, আমি নিজের চোখে দেখেছি। কুড়ুল নিয়ে যে হামলা করব তাতে লাভ হওয়ার নয়, গুলিতে ঝাঁঝরা করে দেবে। পিস্তলটা হাতে নিয়ে গির্জার দিকে এগোতে এগোতে প্রাণপতি বললেন, ভোর হতে আর দেরি নেই, ওরা কি আর এতক্ষণ গির্জার ভিতর বসে আছে? পিছনে কোনো জোড়া দরজা দিয়ে পালিয়ে গেছে নিশ্চয়ই। গির্জার দরজা ভিতর থেকে বন্ধ। প্রাণপতি দরজায় ঘা দিয়ে বললেন, দরজা খোলো। দরজা অবশ্য খুলল না। প্রাণপতি বারবার ঘা দিতে লাগলেন। ভোরের পাখিরা ডাকছে, আকাশ পরিষ্কার হয়ে আসছে, আলো ফুটে উঠল একটু একটু। আর এই সময় বড় কালো একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো গির্জার সামনে। ভ্যান থেকে লাফ দিয়ে নেমে ফটিক চেঁচিয়ে উঠল, সদর থেকে ফোর্স এসে গিয়েছে স্যার। 10-12 জন বন্দুকধারী সেপাই নেমে প্রাণপতিকে স্যালুট ঠুকে বলল, কি করতে হবে স্যার? নিশ্চিন্ত প্রাণপতি বললেন, গির্জার দরজাটা ভাঙা হোক, এটা আমি চাই না। কনফ্রন্টেশনও নয়, কারণ আমার মেয়েটা ওদের হেফাজতে আছে। আপনারা বরং গির্জাটা ঘিরে থাকুন। তাই হলো। সূর্যের প্রথম রশ্মি গির্জার মাথার উপরকার ক্রসটাকে ছুঁয়ে ফেলল। গির্জার সামনের দরজাটা খুলে গেল আস্তে আস্তে। ক্লান্ত, বিপর্যস্ত, বিভ্রান্ত তিনজন লোক মরার মতন চোখ চেয়ে হাত উপরে তুলে বেরিয়ে এলো। পল্টু ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, গুলি চালাবেন না, আমি স্যারেন্ডার করছি। তাদের ভ্যানে তোলার পর নবীন টলতে টলতে বেরিয়ে এসে মাথায় দুহাত চেপে সিঁড়িতে বসল। বলল, ভাববেন না বড়বাবু, আমার তেমন কিছু হয়নি, কিন্তু আমার মেয়েটা। বাবা, এই তো আমি, বলে ফুটফুটে মধুচন্দা দরজায় এসে দাঁড়ালো। তার হাতে একটা লাল বল। প্রাণপতি স্মিত হাসলেন, মেয়েকে জড়িয়ে ধরে বললেন, ওরা তোকে মারধর করেনি তো? না তো, আমি তো সারা রাত একটা ছোট্ট ঘরে সুন্দর একটা বিছানায় ঘুমিয়েছিলাম। ওরা কারা বাবা? ওদের কথা তোমার মনে রাখার দরকার নেই মা। নবীন দাস ছাড়া পেয়ে মাধবগঞ্জে ফিরে গিয়েছে। যাওয়ার সময় বলে গিয়েছে, নগেন পাকড়াশির ওই পাপের টাকার দরকার নেই আমার। 4 বিঘে জমি আছে, চাষবাস করলে আমার চলে যাবে। কিন্তু প্রাণপতির অনেক হিসেবই মিলছে না। আসামি 3 জনই বলছে যে গির্জার মধ্যে সারা রাত তারা প্রাণপতির মেয়েকে ধাওয়া করেও ধরতে পারেনি। মেয়েটা তাদের হয়রান করে বেদম করে দিয়েছিল। প্রাণপতি জানেন কথাটা সত্যি নয়।
মধুচন্দ্রা রাত্রে কোথাও একটা বিছানায় ঘুমিয়েছিল। তাহলে সেই মেয়েটা আসলে কে? প্রশ্ন আরও আছে। তার যে মাথায় নানা রকম উদ্ভব চিন্তা উদয় হতো, সেগুলো উধাও হলো কেন? এসব ভেবে মাঝে মাঝে তার দীর্ঘশ্বাস পড়ে। কয়েকদিন পরে সন্ধেবেলা মৃদুভাষিনী দেবী টুকটুক করে গিয়ে গির্জার তালা খুলছেন। পাশেই দেখলেন প্রাণপতি দাঁড়িয়ে। ও বাবা, প্রাণপতি যে! আপনার যিশুর কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন মাসিমা। কি প্রার্থনা বাবা? আমার মাথায় আগে নানা রকম সুন্দর সুন্দর চিন্তা আসতো, তাতে বেশ আরামে থাকতাম। সেই চিন্তাগুলো সব হারিয়ে গিয়েছে। আপনার যিশু বাবাকে বলুন না আমার চিন্তাগুলো যেন ফিরে আসে। সে আর বেশি কথা কি, তুমি যে কেন যিশু বাবাকে বলো না? আগে আমার ভারী লজ্জা করে। ও মা, যিশুকে লজ্জা কিসের? আমি যে নাস্তিক।